প্রিয় দর্শক, শুভেচ্ছা। অটিজম সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান অটিজম অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্সে নিউ ইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিমা নেফার্তিতি। 2 এপ্রিল 2025 ছিল পৃথিবী জুড়ে অটিজম সচেতনতা দিবস। সেই সাথে পুরো এপ্রিল মাস জুড়ে উদযাপিত হচ্ছে অটিজম অ্যাকসেপ্টেন্স। 2025 সালের অটিজম গ্রহণ মাস এপ্রিল মাসে, যা 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস দিয়ে শুরু হয় এবং পুরো মাস জুড়ে অব্যাহত থাকে। এটি সচেতনতার বাইরে গিয়ে একজন অটিস্টিক ব্যক্তির সাথে সমাজের পরিবারের বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্তি প্রচারের জন্য পদক্ষেপ নেওয়ার সময়। 2025 সালের অটিজম গ্রহণ মাসের প্রতিপাদ্য হল পার্থক্য উদযাপন করুন, যা মানুষকে অটিস্টিক ব্যক্তিদের স্বতন্ত্রতা দেখতে এবং তাদের অবদান উদযাপন করতে উৎসাহিত করে। We can say Autism Acceptance Month in 2025 is in April, starting with World Autism Awareness Day on April 2nd and continuing throughout the month. It's a time to move beyond awareness and take action to promote understanding, acceptance, and inclusion for autistic individuals. The theme for Autism Acceptance Month in 2025 is Celebrate Differences, encouraging people to see the uniqueness of autistic individuals and celebrate their contributions. Autism কি? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে অটিজম কোনো রোগ নয়, এটি একটি শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। শিশু জন্মের প্রথম 2-3 বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। অটিজম এমন একটি বিকাশজনিত সমস্যা যা হলে আক্রান্ত ব্যক্তি অন্য মানুষ বা বিষয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না। এছাড়া সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা, আবেগের বিষয়গুলো পরিলক্ষিত হয় না। এর মানে এই নয় যে অটিস্টিক শিশু বোকা কিংবা মেধাবী নয়। বেশিরভাগ অটিস্টিক শিশু অত্যন্ত সম্ভাবনাময়ী হয়। প্রতি 10 জন অটিস্টিক শিশুর মধ্যে একজনের ছবি আঁকায়, গানে, গণিতে কিংবা কম্পিউটারে খুবই দক্ষতা থাকে। অটিস্টিক শিশুকে ঠিকমতো পরিচর্যা করতে পারলে পরবর্তী সময় সে অনেক গুণী কেউ একজন হয়ে উঠতে পারে এবং তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই যে বিশেষ অনুষ্ঠান, আমরা আছি নিউ ইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিওতে। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো অটিজম সচেতনতার পাশাপাশি অটিজম সম্পৃক্ততা নিয়ে, অটিজমের গ্রহণযোগ্যতা নিয়ে। অটিস্টিক মানুষ, অটিস্টিক শিশু, তারা আমাদের এই সমাজের অংশ। তাদেরকে আমরা কি করে আরও বেশি আমাদের সমাজের, আমাদের পরিবারের মানব সম্পদে পরিণত করতে পারি, সে নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে আমার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব, যারা দীর্ঘদিন ধরে অটিজম নিয়ে কাজ করছেন, অটিজমের সাথে সম্পৃক্ত আছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে আছেন ডক্টর স্টিফেন মার্ক শোর, and you see that Dr. Stephen Mark Shore is an American autistic clinical associate professor of special education at Adelphi University, New York, and alma mater, Boston University. Dr. Stephen, you are very much welcome in our show, Autism Awareness and Acceptance. Oh, thank you very much. It's a great honor and a pleasure to be with you today. It's our pleasure to get you here, and of course we hope that we will conduct a very meaningful conversation this evening. এবং আমার পাশে যিনি আছেন Anowara Anam. Anowara Anam is a parent counselor and mental health advocate based in USA. She has been working as a parent counselor for the special needs community in Bangladesh and the South Asian community in New York. She is the founder of a non-profit organization named Child Foundation based in Bangladesh and MAA Foundation, Mothers for Advocacy and Awareness based in New York. স্বাগত জানাচ্ছি আনা আপনাকে আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি মাসে এত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। It's our pleasure. প্রিয় দর্শক, আমাদের
বিশেষ গেস্ট ডক্টর স্টিফেনের কারণে আজকের অনুষ্ঠানটা আমরা বাইলিঙ্গুয়াল দ্বিভাষিক একটি অনুষ্ঠান পরিচালনা করব এবং ইটস মাই প্লেজার আই ওয়ান্ট রিড লিটল বায়ো অফ ডক্টর স্টিফেন মার্কশোর। Dr. Stephen Markshore is an alma mater from Boston University, Massachusetts. He has written several books on autism, such as College for Students with Disabilities, Understanding Autism for Dummies, Ask and Tell, and Beyond the Wall. He also serves on the board of Autism Speaks and is one of the first 2 autistic board members in its history. Dr. Shore has conducted seminars focused on inclusive employment hosted by the Qatar Foundation. He has also worked in Bahrain presenting about the hidden curriculum, 4 A's of autism and sensory issues for the Alia Autism Center and US Navy 5th Fleet. ডক্টর স্টিফেন সম্পর্কে আরেকটি কথা বলতে চাই, তিনি বাংলাদেশে ভিজিট করেছেন 2 বার এবং তার বই বিয়ন্ড দ্য ওয়াল, তার 2টো বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। সেই কারণেই আজকে ডক্টর স্টিফেনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে এবং তিনি একজন অটিস্টিক পার্সন, অটিজমকে জয় করেছেন, অটিজম উইনার। তার অভিজ্ঞতা, তার জার্নি থেকে বাংলাদেশি কমিউনিটির জন্য, বাংলাদেশিদের জন্য অটিজম বিষয়ে কী কী পরামর্শ থাকতে পারে সেটা আমরা আলোচনায় যাব। তবে আমি প্রথমে যাচ্ছি আনার কাছে। আনা, আপনি একজন প্যারেন্ট, অটিস্টিক সন্তানের মা এবং আপনি মেন্টাল হেলথ কাউন্সিলর। অটিজম নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন ঘরে বাইরে, অটিজমের সাথে আপনার সম্পৃক্ততা দীর্ঘদিনের। আপনি খুব সংক্ষেপে আমাদের একটু বলুন যে অটিজম কি আপনার প্রেক্ষাপট থেকে, আপনার দেখবার আলোক থেকে, এবং একটা শিশু জন্মের কতদিন পরে এটাকে শনাক্ত করা যায়? আসলে কিছুটা আপনি প্রথমেই বলেছেন যে কিভাবে আমরা অটিজমের কিছু লক্ষণগুলো দেখে থাকি এবং এটা আমরা জানি যে এটা একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সো অবশ্যই আমি প্রথমেই যারা দেখছে শুনছে তাদেরকে অনুরোধ করব যে অটিজমের কয়েকটা লক্ষণ জাস্ট আমি কোথাও শুনে পড়ে আমি যেন আমার শিশুকে ধারণা না করি যে তার অটিজম আছে। অবশ্যই একজন প্রপার বিশেষজ্ঞর কাছে যে একটা ফুল ইভ্যালুয়েশন করার মাধ্যমেই কিন্তু কনফার্ম করা যেতে পারে যে এই শিশুটির অটিজম আছে কিনা। এটা কত, মানে কোন বয়সে দেখা যাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে যারা আমেরিকাতে আছেন তাদের রেগুলার যে পিডিয়াট্রিশিয়ানের চেক আপ হয় সেখানে মাইলস্টোন গুলো নিয়ে কথা হয়। তো সেই মাইলস্টোন গুলো যখন পিডিয়াট্রিশিয়ান আলাপ করে তখন কিন্তু সে দেখতে পারে যে কোন কোন বিষয়গুলো বাচ্চাটি পিছিয়ে আছে। দেখা যায় অ্যারাউন্ড 2 বছরের দিকে কথা বলার যখন কমিউনিকেশন যখন শুরু হয় তখন অটিজমের বৈশিষ্ট্য শিশুদের কমিউনিকেশনে অনেক ধরনের সমস্যা থাকে। সুতরাং কি ধরনের সমস্যা থাকে? সমস্যা দেখা যায় যে ওদের কথা দেরিতে বলা, সেটা আমরা যেভাবে মনে করি যে ছেলে বাচ্চারা একটু দেরিতে কথা বলে, মেয়ে বাচ্চারা দেরিতে কথা বলে, সেভাবে না। ছেলে মেয়ে দুজনেরই একটা মাইলস্টোন, একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই বয়সের মধ্যে এতগুলো শব্দ সে বলবে, এই জিনিসগুলো সে চিনবে, তার নাম ডাকলে সে কিভাবে রেসপন্ড করবে, আই কন্ট্যাক্টটাও ধরা হয়। বাট এগুলো সবকিছু মিলিয়ে অনেক কিছু সিমটম মিলিয়ে যেটা DSM-5 এর মধ্যে এক্সপ্লেইন করা আছে সেটা শুধুমাত্র একজন প্রপার বিশেষজ্ঞ স্পেশালিস্ট যিনি আছে সে ইভ্যালুয়েশন করেই আপনাকে বলতে পারবে তার অটিজম আছে কিনা। এটা কিন্তু আমাদের রেগুলার আমরা কথা দেরিতে বলছে, দুষ্টামি বেশি করছে, টেনশন দিতে পারছে না, সেভাবে কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু সেখানে প্রশ্নটা যে ঠিক কি ধরনের পরিস্থিতি হলে মা বা বাবার এইটা মনে আসতে পারে যে তার অটিজম চেক করা দরকার? অবশ্যই যেটা আমরা শুরু থেকে বলে আসছি যে ভাষাগত যে দেরিগুলো, সেই রেসপন্সের ব্যাপারটা, তার নাম ডাকছে সে কি রেসপন্স করছে কিনা, সোশ্যালি সে অন্য মানুষের সাথে কিভাবে আচার আচরণ করছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা আমার বেলায় হয়েছে, আমি ফার্স্ট টাইম মাদার ছিলাম, সো তখন অনেক কিছু আমি দেখেও বুঝিনি, ভেবেছি যে হ্যাঁ ছেলে বাচ্চা দেরিতে কথা বলবে, যেটা আমাদের কমিউনিটিতে ধারণা করা হয় যে ছেলে বাচ্চারা একটু দেরিতে কথা বলে, আমিও সেটা ভেবেছি। তারপর আপনি কতদিন পর এটা জেনেছেন? যে আমি অ্যাকচুয়ালি 2 বছর বয়সে জেনেছি, যেটা খুবই আর্লি, এবং আর্লি ইন্টারভেনশন বা আর্লি ডায়াগনোসিস
খুবই জরুরি। আমি যত তাড়াতাড়ি অটিজম আর্লি ডায়াগনোসিস করতে পারবো তত তাড়াতাড়ি আমি আর্লি ইন্টারভেনশন, যেটা মানে হচ্ছে ওর যে ধরনের থেরাপি বা যেই ধরনের জিনিসগুলো শুরু থেকে আমার কাজ করতে পারবো যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি কিন্তু আমরা সেটার ফলগুলো দেখতে পারবো। যখন একটু দেরি হয়ে যায় তখন বাচ্চার প্রোগ্রেসে একটু কষ্ট হয়। এখানে প্রশ্ন যেটা যে একটা আপনি নিউলি ম্যারিড কাপল এন্ড আফটার সাম টাইমস ইউ গট দ্য ফার্স্ট বেবি, ইট ওয়াজ এক্সাইটমেন্ট এন্ড রোমান্টিসিজম, বাট ওয়েন আপনি যখন জানতে পারলেন যে আপনার বাচ্চাটা অটিস্টিক, এটা নিশ্চয়ই একটা ধাক্কা ছিল, মানসিক ধাক্কা ছিল। সেই জায়গাটাকে আপনি ওভারকাম করেছিলেন কিভাবে সেই সময়টা? মানে ব্যাপারটা কি এরকম যে আপনি তখন রিয়েলিটিটাকেই গুরুত্ব দিয়েছেন যে আমার এখন বসে কান্নাকাটি না করে কি করতে হবে সেই পথেই যাওয়া, তাই তো? নট এক্স্যাক্টলি। আমিও প্রায় 1 থেকে 1.5 বছর একটা অ্যাকসেপ্টেন্স, যেটা আমাদের প্রথমে আসছে অ্যাওয়ারনেস যে অটিজম কি আমি জানলাম, অ্যাকসেপ্টেন্স হচ্ছে সেকেন্ড পার্টটা। সো আমার অ্যাকসেপ্টেন্স 1 থেকে 1.5 বছর পরে হয়েছে, অফকোর্স, বিকজ I did not know what is autism when I first heard. এবং একটা মানসিক একটা জার্নি শুরু হয়েছিল নিশ্চয়ই। And it is a shock, and Stephen sometimes calls it the autism bomb. Right. So ওটা ওরকমই একটা মনে হয়, it's an explosion in your life, everything that you plan, আপনি একটা প্ল্যান করেছেন এভাবে আমার বাবা মা হিসেবে আমাদের জার্নিটা এরকম হবে। সো অটিজম শব্দটা অনেক সময় একটা লেকচারে স্টিফেন বলেছিল যে এটা একটা মনে হয় যে একটা বম, মানে যেটা আমি বাংলায় বলতে চাচ্ছি, আই গট হিজ পয়েন্ট, দ্যাট ইজ ভাঙচুর, এক্স্যাক্টলি চূর্ণ বিচূর্ণ, মানে স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পাজলগুলো এলোমেলো হয়ে গেছে, ওগুলোকে আবার জোড়া লাগাতে হবে। সো ওইটা টেকস টাইম। সো 1-1.5 বছর টু আন্ডারস্ট্যান্ড যে অটিজমের ব্যাপারগুলো কি, আমার বাচ্চার কি কি জরুরি, এখন আমার পদক্ষেপগুলো কি কি হবে। ওই জার্নিটা ক্রস করার পরে আই ওয়ান্ট টু সে যে আমি কনফিডেন্ট হয়েছি যে আমি আমার বাচ্চার নেসেসারি থেরাপিসগুলো দিচ্ছি, আই এম টেকিং অ্যাকশন। Then I felt confident, okay, now I understand what it means, যে আমার শিশুর অটিজম থাকা মানে কি, সেটা মানে আমার পরিবারের জন্য কি, সেটা মানে ওর সমাজে ওর জায়গা কোথায়। এগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলাম তখন আস্তে আস্তে আমার জার্নিটা ইজি হয়েছে। বাট অনেকে প্র্যাকটিক্যালি খুব তাড়াতাড়ি নিতে পারে, অনেকের জন্য জার্নিটা স্লো। তবে তাড়াতাড়ি নিতে পারাটাই ভালো, ভালো করতে হবে, কিন্তু আমরা মানুষ, হ্যাঁ, কিন্তু যে কারণে আমাদের এই সচেতনতা বৃদ্ধিমূলক এই যে গণমাধ্যমে এত কাজ হচ্ছে, বিশ্বব্যাপী কাজ হচ্ছে, অ্যাকসেপ্টেন্সের কথা আমরা বলছি, যতটা আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো তত সব দিক থেকেই মঙ্গল। ওয়েল, থ্যাংক ইউ, আই উইল কাম টু ইউ অ্যাগেইন, এন্ড নাও ইটস মাই প্লেজার টু আস্ক my chief guest, our chief guest of this main attraction of the show. Main attraction of this show, yes, of course. And also because you are her professor. Yes. And you are our protagonist and chief guest of this evening. So it's a great pleasure, Dr. Stephen Mark Show. My first question is that you are an autism winner personality, and you are a person who conquered the society as an autistic personality. So please tell us something about your journey. Oh, certainly. Well, taking it from the beginning, things were very typical for the first 18 months. And then, as Aana just mentioned, like what happens to about 30% of us, I was struck with the regressive autism bomb. And that's when I lost functional communication, had meltdowns, withdrew from the environment. In brief, I became a very autistic little kid. There was so little known about autism in those days, and it took my parents a whole year to find a place for diagnosis. And when they did, the doctor said, wow, we've never seen such a sick child. Send him to an institution. And fortunately, my parents, like we see ever-increasing numbers of parents today around the world, they advocated on my behalf. And they convinced the school to take me in about a year. And it was during that year they implemented what we today would refer to as an intensive home-based early intervention program. So there was music, movement, sensory integration, narration, imitation. And that's just today's terminology, because in those days even the concept of early intervention didn't even exist. So as I think back about what my parents did, an important breakthrough was made
after my parents' attempts to get me to imitate them failed. So imitation is a time-honored teaching strategy. Everybody does it, whether you formally are an educator or not. Everybody's shown somebody how to do something with the hopes that they would learn. So, from your conversation, that's a very key factor for our parents to show imitation to the kids, so that he or she can get the pathway. How I can start, how can do something like that. Yeah, that's exactly where it's going. My parents flipped it, Yeah, and they actually. imitated me because the imitation. I mean, you are talking about your parents. My parents. Yeah. Okay, all right. Yeah, they imitated me because trying to get me to imitate them just didn't work. Very, very innovative way to Yeah. enter a autistic child's world. Wonderful. And it's that entry piece, that entry that you just mentioned, which means that you have to meet the person where they are first. And that's also the point of acceptance Yes. Yeah, and inclusion. right. You meet them where they are, and then you develop a trusting relationship. And from there, those are two prerequisites for doing meaningful work with an autistic person, and actually with everybody else as well, not just autistic individuals. And with the work my parents did, speech began to return at age 4. And I entered the school that initially rejected me. I got reevaluated. Instead of being considered as psychotic and ready for an institution, I got upgraded to neurotic. So things are moving up in the world. So, and then your rest of the life, your entire life, it was a journey, vibrant journey. Oh, yes. And of course there were some ups and downs, right? Right, yeah. So there are ups and downs. School was difficult. I entered regular school kindergarten at age 6. And I was a social and academic catastrophe. You know what happens to people who are different in grade school. And fortunately, school systems are beginning to realize that bullying is not... I mean, you're talking about like 40 years ago or 50 years ago. Yeah, a long time ago. Yeah. Long time ago, yeah. Yeah. So people who were different were just bullied at that time. I was usually a grade behind in most of my subjects. And I spent most of my elementary school days going to the library, getting books on my favorite subjects, reading them, taking notes, copying diagrams, and then putting them back and getting books on other subjects. And some of these interests, some of these deep interests that I've had and still have include music, space exploration, aviation, earthquakes, dinosaurs, volcanoes, mechanical devices. And like full of imagination, right? Yeah. Okay. So after school and then college and then university, and this is now it seems like a fairy tale, but it was not a fairy tale. It was a struggle, and Right. boom. So this is journey conquering the society as an autistic person. So what inspired you? Is it your parents or it's you yourself? What was the inspiration to be the winner in this field? Yeah, well, my inspiration comes from my parents. And I feel that I'm duty-bound to repay or to carry forward to society what my parents gave to me, especially in a time when even these concepts didn't even exist. And that's why I've devoted my life to promoting fulfilling and productive lives for autistic individuals by empowering autistic individuals to reach their capacity, and more so, making this the rule rather than the exception. Because right now we're at a point where we see an autistic person, and if they're successful, gee, this is great. You know, they're winning in life. Isn't it amazing? Yes. Even though they're right. autistic, they are whatever they're doing. And we have many examples, Temple Grandin and others,
who are well known in the autism world. Yourself. Yeah, myself too. And I think All right. to their capacity. And then my next question is that we know that there are 4 A's of autism, refer to 4 key aspects of understanding the supporting individuals with autism spectrum disorder. So that 4 A's are awareness, acceptance, appreciation, and action. So could you please explain this a little more? For Yeah, our I audience? certainly can. Well, awareness is where it starts. And we've been working on awareness as a society for over a couple of generations, maybe 50 years. So back when I was diagnosed, back when I was in school, autism was thought to be this rare psychiatric condition caused by poor parenting. So you, the mother, especially the mother. Mother, yes. Yeah, dads kind of got off easy. True. But it was the mother who was blamed. Actually, in our community, this concept still prevails. Yeah, so- in Bangladeshi, South Asian Actually, communities, yes. mothers are still till today You blamed. know what, Mark, Stephen, I want to share one thing. In my last show on autism in the last year, one mother said me from Bangladesh, and she was very sad, and she said that, you know what, in our country, I mean in Bangladesh, we literally hide the child because society indicates that, oh, you have an autistic child, it means this is the result of your sin. It's so what's shocking, you know. Right. So, and there is the mother who has to face the reality at first. All right, thank you for your valuable conversation. Now I am coming to Aana. Yes. And then I again come back to you, and of course for our viewers, we are conducting this show in a bilingual way. Aana, আমি আবার আসছি আপনার কাছে যে এই প্রশ্নটা যে আমরা তো যেটা মার্কের কথা থেকে আমরা পেলাম যে ডিকেডস আফটার ডিকেডস অটিজম সচেতনতা নিয়ে কাজ হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু এখন সময় এসেছে আরো ইলাবোরেট করবার অটিজম অ্যাকসেপ্টেন্স, ইনক্লুশন। তো সেই জায়গা থেকে সমাজ এবং পরিবারের কি করা উচিত সেটা আপনি একদম আপনার অর্গানিক এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে একটু অবশ্যই আমি I'm going to take some of your words and reiterate The it. Bengali. হ্যাঁ, in Bengali যেটা বললো রুল এবং এক্সেপশন। এখন এটা যেটা বলছে যে অটিস্টিক মানুষ যখন সমাজে কোনো ভালো কিছু করতে পারছে, হ্যাঁ, সেটা আমরা যে ফেমাস পার্সোনালিটি গুলো যারা অটিস্টিক তাদের কথা ধরছি। আমাদের একজন মা হিসেবে এবং ওর কাছ থেকেও যেটা আমি মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আশা হচ্ছে প্রত্যেকটা অটিস্টিক মানুষই সমাজে সেভাবেই যাতে গুরুত্বটা পায়, এবং সেটার জন্য কিন্তু শুধু এখন আমাদের হতেই হবে এমন কিছু না। বিকজ আমরা যখন ফর এক্সাম্পল আমি অটিজম নিয়ে কিছুই জানতাম না, কারণ আমার ফ্যামিলিতে যতক্ষণ না পর্যন্ত আমার নিজের ঘরে একজন অটিস্টিক শিশু এসেছে আমি কিন্তু এই শব্দটাকে জানতাম, বাট ওভাবে কিন্তু আমি কাছে থেকে দেখিনি। কিন্তু আমরা যখন চিন্তা করব যে এই ফ্যামিলিগুলো অ্যাওয়্যার হচ্ছে, সোসাইটি কতটুকু অ্যাওয়্যার হচ্ছে, এবং বাংলাদেশ সাউথ এশিয়ান কালচার উই আর স্টিল স্টাক ইন অ্যাওয়ারনেস। হ্যাঁ, আমরা অ্যাওয়ারনেসের পার্টে 4টা যে এ আছে আমরা শুরুতেই আটকে আছি। এবং আমি যে কথাটা আমি আবারও আপনাকে মনে করে দিচ্ছি যে আমার কাছে টক শোতে অনেক মাই বলেছেন বাংলাদেশ থেকে যে বাংলাদেশে একটা অটিস্টিক শিশুকে লুকিয়ে রাখা হয়, সেভাবে প্রকাশ করা হয় না, যেটা হয়তো যেই সাহসটা প্রবাসী বাঙালিরা পারে এই আমেরিকায় বসে, বাংলাদেশে এখনো সেই ট্যাবুটা আছে। আমি তো একটু দ্বিমত করতে পারি নিশ্চয়ই, কিন্তু আমাদের দর্শকদের জন্য ওই জায়গাটা যদি আমরা একটু তৈরি করি যে অ্যাওয়ারনেস ছাড়া কিভাবে আমরা এটাকে সহজ করে নিতে পারি, আমি সেটাই শুনতে চাইছি। দ্বিমতটা ওটাই বলবো যে আমি আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও একই ধরনের দৃষ্টিকোণ দেখেছি। কারণ আমরা যারা আসছি এখানে আমরা তো সেই আমাদের কালচারাল ভাবে যেভাবে বড় হয়েছি, হ্যাঁ, সেই স্টিগমা সেই চাবুগুলো আমরা সাথে করে কিন্তু নিয়ে আসছি এখানে। এখানেও আমি অনেক যে মা ফাউন্ডেশন যেটা কাজটা করছে, আমরা কিন্তু এই ফ্যামিলিজ গুলোর সাথে কাজ করছি এই সাউথ এশিয়ান বাংলাদেশি কমিউনিটিতে আরো অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। এখানে মা ফাউন্ডেশন শুধু এখানে কাজ করছে, বেসড ইন নিউ ইয়র্ক। বিকজ আমরা যখন বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে এখানে আসছি, উই আর ব্রিঙ্গিং আওয়ার ট্যাবু, উই আর ব্রিঙ্গিং আওয়ার স্টিগমা। সো অ্যাওয়ারনেস এর ফার্স্ট থিং হচ্ছে যে আমরা যে জিনিসগুলো বুঝি না ওগুলো আমাদের ভয় লাগে, লাইক নলেজ ইজ পাওয়ার বলে না, বিকজ
আমি যে জিনিসটা আই ডোন্ট নো হোয়াট ইজ অটিজম, এটা আমাকে ভয় দেখাবে, উই আর স্কেয়ার্ড অফ ইট। যখন আমি জানবো যে অটিস্টিক ব্যক্তির সাথে কিভাবে কাজ করতে হবে, এই বাচ্চাকে সবকিছু করানো সম্ভব, এই বাচ্চাকে সবকিছু শেখানো সম্ভব, ওদের হয়তো একটু ভিন্নভাবে আমাদের ওদের সাথে কাজ করতে হবে, রাইট? সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যখন আসবে তখন আমি অ্যাওয়ারনেস থেকে অ্যাকসেপ্টেন্সে চলে যাব। অ্যাকসেপ্টেন্স হ্যাজ টু স্টার্ট ফ্রম হোম। Before society accepts my child, I have to accept my Wonderful. child. হ্যাঁ, সো আমি বলতে পারি হ্যাঁ আমাকে পাশের বাসার ভাবি এভাবে তাকালো, আমার কনফিডেন্স থাকবে হাউ মাচ ডু আই লাভ মাই চাইল্ড, হ্যাভ আই অ্যাকসেপ্টেড মাই চাইল্ড জাস্ট দ্য ওয়ে হি ইজ। হ্যাঁ, এবং স্টিফেনও সেটা বলছিল, যে ও বলছিল যে আমরা দেখি যে বাচ্চারা বাবা মাদেরকে ইমিটেট করে বা অনুকরণ করে, ওর বাবা ওকে করবার জন্য, কারণ আমি দেখতে পাচ্ছি যে অটিস্টিক বাচ্চা ওর পৃথিবীতেই থাকে। এখন ওকে আমি পারছি না আমার পৃথিবীতে আনতে, তাহলে তাকে সাপোর্ট দেবার জন্য আমি ওর পৃথিবীতে যাচ্ছি। অপূর্ব, এটা আমার কাছে মনে হয় যে আমাদের স্পেশালি মাদেরকে বলবো এটা নরমাল যে আমি প্রথম দিকে খুবই ভেঙে পড়তে পারি, এটাও আমাদের একনলেজ করতে হবে যে এই ভেঙে পড়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরের পদক্ষেপ আমরা কিভাবে নিব, কিভাবে আমার বাচ্চাকে বুঝবো, কিভাবে ওর নিডস গুলা বুঝে ওকে প্রপার সেই সার্ভিসেস গুলা দেওয়া শুরু করবো এবং কত তাড়াতাড়ি সেটা করবো। ওয়ান্ডারফুল। এবং স্টিফেন, হোয়াট আই ফাউন্ড ফ্রম হিজ কনভারসেশন এন্ড ইওর কনভারসেশন, যে এটাই যে আমি অটিস্টিক শিশুর জগতে আমি ঢুকে যাব না, আমার জগতে আমি তাকে আনবো না, আমি তার জগতে ঢুকে গিয়ে তাকে সে সাপোর্টটা দিব। আমি ফিরছি আবার একটু আমাদের দর্শকদের জন্য আর একটু তথ্য জানিয়ে রাখছি। দর্শক, আপনারা দেখছেন অটিজম অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বিশেষ অনুষ্ঠান নিউ ইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিও থেকে। অটিজম কোনো রোগ নয়, এটি একটি পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিটাকে কত দ্রুত আমরা মোকাবেলা করব, কিভাবে মোকাবেলা করব, সেইটাই হচ্ছে আমাদের জীবনব্যাপী যুদ্ধ। কিন্তু সেটাকে যদি আমরা যুদ্ধ মনে না করে সেই পরিস্থিতি, সেই বাস্তবতাই ভাবতে শিখি, তাহলে কিন্তু আমাদের কষ্টগুলো অনেকটা কমে যায়। দর্শক, বিশেষজ্ঞদের পরামর্শ যে কোনো শিশুর অটিজম নির্ণয় হলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রশ্ন হতে পারে যে নির্ণয় হলে মানে কি, যেটা আমরা একটু আগে আমাদের আলোচনা থেকে ডক্টর স্টিফেন এবং আনার আলোচনা থেকে আমরা পেলাম যে আমরাই তো প্রথমে একটু বুঝতে পারবো কোনো কিছু আমাদের কাছে ইরেগুলার মনে হচ্ছে, অস্বাভাবিক মনে হচ্ছে। তাহলে যখনই আমার মনে সেটা নোটিস করব, আমার মনে স্ট্রাইক করবে যে কেন আমার শিশু স্বাভাবিকভাবে কথা বলছে না, স্বাভাবিকভাবে রেসপন্স করছে না, তার চোখের আই কন্ট্যাক্ট সহজ হচ্ছে না, এটা নিয়ে ঘরে বসে না থেকে আমরা সাথে সাথে বিশেষজ্ঞের পরামর্শ নেব, তার শরণাপন্ন হব, এবং পাশাপাশি পরিবারের সবার আমরা সচেতনতা বৃদ্ধি করব। এমন যদি হয় বিশেষজ্ঞের সাথে কথা বলার পরে আমরা জানতে পারলাম সে অটিস্টিক, তাহলে তো আমাদের সচেতনতার কাজটি শুরু করতে হবে। শিশুটির সঙ্গে কথা বলার মাঝে, পড়ানোর সময়, সামাজিক বন্ধনে, খেলাধুলার মাঝেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় শেখাতে হবে, হাসি খুশিতে রাখতে হবে সব সময় তার পৃথিবী। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী মায়ের গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবন না করা হলে কিংবা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না খেলে গর্ভের শিশুদের পূর্ণাঙ্গ বিকাশ না হলে শিশু অটিস্টিক হিসেবে জন্ম হতে পারে। বিশেষজ্ঞদের মতে অটিজম কোনো রোগ ব্যাধি নয়, এটি একটি জন্মগত স্নায়বিক দুর্বলতা। শিশু জন্মের 2-3 বছরের মধ্যে এটি প্রকাশ পায়, তার হাঁটা চলা, আচার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। আগে অনেকে অটিজম আক্রান্ত শিশুর স্বাভাবিক আচরণ দেখে পাগল বলে মনে করতেন, কিন্তু সময় পাল্টেছে, এখন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এ বিষয়ে অবগত। তাই অটিজম আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনেও ফিরিয়ে আনা যায়, এবং তার বড় প্রমাণ যে আজকে আমাদের যিনি চিফ গেস্ট আমাদের অনুষ্ঠানের ডক্টর স্টিফেন মার্ক, তিনি নিজেই অটিজমকে জয় করেছেন। সো আই এম কামিং টু ডক্টর স্টিফেন again to you that, and my next question is, we know your book on autism has been translated into Bengali. You have also visited Bangladesh twice. So, and you are the pioneer, you are the model, you are the leader, you are the king to be an autism winner.
So we mean the society. Society has lots of things to know from you, and I believe that this one episode is not enough for you though, but it's our pleasure to get you for your valuable time, and we know that you flew here from Dallas. All right. So share something for our Bangladeshi community people from your experience, and give our audience some some guidelines or suggestions what Bangladeshi community people should do to conquer autism for their children. All right. So I'm happy to talk about helping parents in Bangladesh understand and support their autistic children. And the first thing is to get to know your child as they are. So we started with awareness, where you become aware of what autism is. You become aware of what can be done to support the autistic person, what challenges they have, and what accommodations can be developed. And then you move up to acceptance. This is Autism Awareness and Acceptance Month. And that is where there begins to be a realization that it's better to work with autism as opposed to against. Working with the characteristics, working with the strengths, and of course being very aware of the real challenges that may need to be accommodated for. So, for example, I'll give an example of myself. At age 4, I was found by my parents taking apart a watch, very much like this. Using a knife, I'd take off the back, extract the motor, remove some of the gears, spin them around, and then put it all back together again. And the watch still worked, and there weren't any pieces left over. So my parents, upon noticing this, focused on what I could do. What can our autistic child do? Well, he can take apart watches, probably other devices, and soon they provided all kinds of devices to take apart and put together. And that's an example of working with autistic characteristics. In a school-based situation, say we have a child who has difficulty learning math, there's low motivation. And commonly what will happen is a study will be done on the child. What are the child's interests? What are their motivators? And maybe we find out that the child loves to use a computerized flight simulator. And commonly what will happen is a program will be set up where the child must meet their goals in math before they can access their favorite activity. Wonderful. The activity is the motivator. And what I'm seeing more of as we move towards acceptance is the educator will find a way to teach mathematics through using a flight simulator. There's a lot of mathematics involved in flying airplanes. Yes, and you know that I'm also working with the special need children and special education. So there I found many of our students who love to build the aeroplane or the train, or they have their own world of imagination, and they have something very special, something more or extraordinary than other. So that's our point, to respect and support this extraordinary behavior. And we know that your book, Beyond the Wall, has been translated in Bengali. Yeah, it's a great honor. So of course, it's a great joy for us. So what is the message, what you wanted to say about Beyond the Wall? Well, my message to breaking the barriers and Beyond the Wall is that's definitely a good part of it. Breaking the barriers and recognizing those strengths, those abilities. And I'm going to add 2 more A's. So we've got 2 more A? 2 more. Oh, We've got. So we are going to get 6 more A? Well, no, we're going to go to 3 and 4. 3 and 4. Yeah. Oh, all right. Those so are the 2 I'm going to add. Can I repeat that first yeah, you 2? sure can. 2 A's are awareness, acceptance, and then you add that appreciation and action, right? Right. Wonderful. And when I talk about appreciation, that is where we value autistic people for who they are.
So with what I know of Aana and your child Cheyenne, Cheyenne, yes. who is interested in theater, if I remember Acting, correctly, yes. acting, and you're looking for venues, Yes. and that's when we're going from awareness of his interest to Wonderful. acceptance, Acceptance. and now appreciating and valuing and Yes. using that skill to be successful. This is a support and acceptance. All right, Right. and now I'm asking you that you visited Bangladesh twice. So how did you feel, and how was your experience about Bangladesh? Oh, Can you please tell me I love short? going to Bangladesh. Again? Yeah, I would go Yeah? again. We will take you again Happy then. to go We're again. working All on right. it. That'll be- All right. Okay, thank you. And now I'm coming to Anna again. Anna, we know that you were working towards becoming an art therapist in New York. Yes, So, I am. tell So us, I think, tell us something about that art therapy, how it connects to autism. Not only for autism, but in general, যেটা স্টিফেনও বলছিল যে পার্টটা যে আমরা অ্যাকসেপ্টেন্সের পরে আসছি অ্যাপ্রিসিয়েশন সো এই যে আর্ট মিউজিক বা এই যে মেকানিক যেগুলো যে পছন্দ করে একটা জিনিসকে খুলে আবার লাগানো সো এই যে স্পেশাল ইন্টারেস্ট গুলো এগুলোকে সাপোর্ট করা সো আর্ট থেরাপি নিয়ে আমার পড়াশোনার কারণ হচ্ছে আমার মনে হয় যে আমরা কিন্তু খেয়াল করেছেন কিনা বাচ্চারা দেখা যায় যখনই কথা বলার আগে কিন্তু বাচ্চারা ছবি আঁকে সো ক্রিয়েটিং সামথিং বা বিং মানে আর্টের মাধ্যমে কিছু একটা করা এবং আর্টটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি সো অনেক ক্ষেত্রে অটিস্টিক মানুষরা কিন্তু ভিজুয়াল লার্নার হয়ে থাকে হ্যাঁ তাদের দেখা যায় অনেক কিছু তারা যেটা ভাষাগতভাবে তারা পিছিয়ে থাকলে ছবির মাধ্যমে কিন্তু তাদের সাথে অনেক সময় কমিউনিকেশন করা যায় সো আর্ট থেরাপির যেই জিনিসটা হচ্ছে এটা আমাদের ট্রেডিশনাল থেরাপির সাথে সাথে আমরা যেটা করছি আর্টের মাধ্যমে বিভিন্ন গোল যেটা থাকে সেটা এখন আপনার শুধু অটিস্টিক বাচ্চাদের সাথে কাজ করার জন্য না যে কোনো ধরনের ডিসেবিলিটি স্ট্রেস থাকতে পারে ডিপ্রেশন থাকতে পারে অনেক ধরনের মানসিক ইলনেস থাকতে পারে সেগুলো আর্ট থেরাপির মাধ্যমে কাজ করা যায় বাট আমি যেটা স্টিফেনের কথাগুলোই আমি জানি না দর্শক আমি তো মন দিয়ে সবসময় শুনি এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বাংলাদেশি প্রেক্ষাপটে আমরা পিছিয়ে আছি আমরা সেই অ্যাওয়ারনেসে পিছিয়ে আছি অ্যাকসেপ্টেন্স ওই দুই জায়গায় আছি যদি তাহলে সেই প্রশ্নটাই হোক প্রশ্নটা আমাদের কেন পিছিয়ে আছে আমার মনে হয় যেটা আমি বলবো যে প্যারেন্টসদেরকে এম্পাওয়ার করতে হবে আরো এডুকেটেড করতে হবে প্যারেন্টসদেরকে এটা যেটা আপনি বললেন যে এই কয়েক বছর আগে আপনি এখনো যদি বাবা মারা মনে করে থাকে যে আমার অটিস্টিক শিশু হচ্ছে আমার পাপের ফল বা রেজাল্ট অফ মাই সিন যদি এখনো ইনটু 2025-এও যদি আমরা এভাবে এই দৃষ্টিকোণ থেকে আসি তাহলে কিভাবে আমরা অ্যাওয়ারনেস আর অ্যাকসেপ্টেন্স পার করে অ্যাপ্রিসিয়েশনে যাব আমেরিকাতে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা অনেক দূরে গিয়ে গেছে অবশ্যই ওই জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশ ইজ অলসো ভেরি ইয়াং Of course. Right. Yes, so sure. in Nice America, point. Bangladesh কিন্তু অটিজমের ব্যাপারে এখনো ইয়াং in America same thing happen সবাই বলেছে মার কারণেই বাচ্চার অটিজম হয়েছে there are pictures in America where children are tied to the radiator বাসা থেকে বের হচ্ছে না so America সময় আসলে exactly America also এই জার্নিটা দিয়ে গিয়েছে এবং চারটা যে সেখানে আমেরিকাও একসময় অ্যাওয়ারনেসে ছিল সো আমার মনে হয় যে আমরা বাংলাদেশের সেই জায়গায় যেটা আপনি বললেন যে নলেজ সচেতনতা জানা পড়া এবং শেয়ার করা যেটা আমি পেয়েছি আমার রিসার্চ থেকে যে বাঙালিদের হয়তো শেয়ারিং এর ব্যাপারটা একটু কম থাকে অটিজম পার্সপেক্টিভে তো সেটাকে লুকিয়ে না রেখে আরো বেশি শেয়ার করলে কিন্তু আমাদের জানাশোনা লেগে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি আমার ছেলে যার অটিজম আছে ওকে ধরা হয় লেভেল 1 অটিজম আমি যদি চাই আমার যেহেতু অটিজম খালি চোখে বোঝা যায় না বা আমি যদি চাই হ্যাঁ আমার বাচ্চা ঠিক মতো সবকিছু কথা বলছে করছে আমি যদি চাই আমার শেয়ার নাও করতে যেতে পারি কিন্তু আমার জায়গা থেকে আমি এটা ইম্পর্টেন্ট মনে করি যে না আমার বাচ্চার অটিজম আছে এটা যদি আমি আরেকজন মার সাথে শেয়ার করি সেও আমার সাথে কানেক্টেড হতে পারবে তার কাছ থেকে আমার কিছু শেখার থাকতে পারে আমার কাছ থেকে তার কিছু শেখা থাকে কিন্তু আমি যদি জিনিসটা লুকিয়ে রাখি আমাদের কিন্তু সেই গ্রোথটা হচ্ছে না
So acceptance is important because of that. And at home first. of course, It and has to care start and- from home. And share and care. Share, Care because if and you share. can accept it, Yeah. you will share it, and then knowledge-টা share হবে, এবং সোসাইটিতে আমার বাচ্চাকে আমি যেভাবে দেখবো, সোসাইটিও আমার বাচ্চাকে সেভাবে দেখবে। Wonderful. আসলে আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, and what I was saying to Dr. Stephen that this one episode is not enough for us though, but we started our discussion and conversation, and hopefully we will continue it. It's really a pleasure to get you and here and to know your valuable words. So could you please say something very little, I mean in a nutshell, for our audience? We are at the end part of our program. All right. Well, a couple of things come to mind. One is the potential of autistic individuals is unlimited, just like everybody else. And then two, there's so much diversity in autism. The concept of level 1, 2, and 3 is just beginning to scratch the surface of this diversity. And so that's why I often say when you've met one autistic person, you've met one autistic person. Wonderful. Yes. All right. Thank you so much to Oh, join my us. pleasure. Yeah. Pleasure. We'll have to do it again. Yeah, of Yes, course. yeah. আনা, আমাদের দর্শকদের জন্য সংক্ষেপে আপনার শেষ দর্শকদের- আজকের মতো, আজকের আজকের বিকেলের মতো। জন্য। আমার মনে হয় অনেক জায়গায় আমি কথা বলি, অনেক জায়গায় আমার কথা অনেকেই হয়তো শুনেছে। আমার জন্য it is an honor that my professor is here today to speak to my community. Wonderful. And I also think it is important যে আমরা অটিস্টিক ইন্ডিভিজুয়ালের কাছ থেকে that we learn from somebody with autism what is required. যেমন যিনি অটিজমকে জয় করেছে। Right, and I think যে এইটা একটা খুবই জরুরি বিষয় যে আমরা প্যারেন্টস এর পার্সপেক্টিভটা জানছি, আমরা যারা কাজ করছে আপনার মতো একজন স্পেশালিস্ট তার এক্সপিরিয়েন্স থেকে শিখছি, এবং যাদের অটিজম আছে তাদেরকেও আমরা তাদের মুখ থেকেই জানতে পারছি যে তারা কি চায়, and যে how do they want to present themselves in the society. It is very important to know that perspective. True. এবং I feel যে আমাদের কমিউনিটিতে এটা মিসিং, that's why I jumped to the occasion of inviting, এবং আমার মনে হয় যে আমাদের একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওপেন মাইন্ড যদি খুব আমরা সুন্দর। রাখি তাহলে আমরা সামনে এগিয়ে যাব এবং সবাই অটিজমকে জয় করবে, এবং অটিজম আমাদের জীবনে একটা পার্ট হয়ে দাঁড়াবে যেখানে আমরা এক্সেপশন অপূর্ব। বা আমরা ডিফারেন্ট কিছু তা মনে হবে না, অপূর্ব। উই আর জাস্ট লাইক স্বাভাবিক, এভরিবডি এলস। natural। এবং আমি থ্যাংক ইউ সো মাচ আনা, এবং আমি আমার দর্শকদের জন্য বলতে চাই এটা একটা বিশেষ শো, কারণ আনা আছে এখানে এবং ডক্টর স্টিফেন আছে, যে আমরা সবাই মনে করছি যে এটা অটিজম আলাদা করে কিছু নয়, এটা আমাদেরই একটা বিষয়, আমাদেরই একটা অংশ, এটা আমাদের সমাজের মধ্যেই কিছু, সমাজের বাইরের অচ্ছুত কিছু নয়। সেই দিন তো চলেই গেছে। আমরা আজকে ডক্টর স্টিফেন এখানে আছে আমার পাশে, এবং তিনি যা মূল্যবান কথাগুলো বলেছেন, তিনি একজন কিংবদন্তি অটিজম দুনিয়ার, অটিজম জগতের আমেরিকার প্রেক্ষাপটে তিনি একজন কিংবদন্তি, যিনি আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং আরও দেবেন। এবং আনা নিজেও তার চাইল্ড ফাউন্ডেশন অর্গানাইজেশন থেকে আনা নিজেই অনেক কাজ করছে, অ্যান্ড ইটস মাই প্লেজার যে এইরকম দুজন আমি বলবো ভাইব্রেন্ট পার্সোনালিটিকে আজকে আমাদের এই ডিসকাশনে আনতে পেরেছি। এবং আমাদের ডিসকাশন এখানেই শেষ না, আমরা নিশ্চয়ই আরও কিছু অনুষ্ঠান করব একসাথে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সময়ের একটা মাপকাঠি থাকে, তাই অনুষ্ঠান শেষ করতে হয়, কিন্তু এখানেই শেষ নয়। শুধু মনে রাখবেন যে অটিজম একটা পরিস্থিতি, এটা কোনো রোগ নয়। অটিজম অচ্ছুত কোনো বিষয় তো নয়ই, এবং পুরোপুরি সাপোর্ট পেলে এবং যথেষ্ট জ্ঞান থাকলে, বাবা মায়ের সহযোগিতা থাকলে অটিস্টিক শিশুরা, ব্যক্তিরা ডক্টর স্টিফেন মার্কের মতো আলোকিত মানুষ হতে পারে। আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশেও আমরা ডক্টর স্টিফেন মার্কের মতো এনলাইটেন্ড পার্সোনালিটি জন্ম হবে, আমরা পাবো। এবং আজকে ডক্টর স্টিফেন মার্কের মুখে যে হাসি এবং আনার মুখে যে হাসি, এই হাসিটা সেই
সেতু শুভ্র অপার্থিব সুন্দর এই হাসি, অটিজমের সাথে যুদ্ধের পরেও যাদের মুখে এমন হাসি থাকে তারাই তো অটিজমের দুনিয়ার আইকন। আমরা প্রত্যাশা করব প্রত্যেকটা ফ্যামিলি যাদের অটিজম আছে, যেই ফ্যামিলিতে অটিস্টিক বাচ্চা আছে, তারা এমন করে ভাবতে শিখবেন, এমন করে ব্যবস্থাপনা করতে শিখবেন অটিজমের সাথে, এবং অটিজমকে আমরা জয় করব। আমেরিকাতে অটিজম সচেতনতা থেকে এখন আমরা অ্যাকসেপ্টেন্সে যাচ্ছি, বাংলাদেশেও সেই আলো পৌঁছে যাবে। অটিজম একটা কুফল নয়, সুফল এবং আশীর্বাদ হয়ে যাবে সমাজের জন্য। কারণ আমরা জানি যে অটিস্টিক মানুষেরা ভীষণ ব্রিলিয়ান্ট হয়। আমরা বেটোফেনের কথা বলতে পারি, মোৎসার্টের কথা বলতে পারি, যারা কালজয়ী সব মিউজিক করেছিলেন তারা সবাই কিন্তু অটিস্টিক ছিলেন। অটিজম কোনো রোগ নয়, কোনো অভিশাপ নয়। আমরা বরং আসুন ভাবতে শিখি, এটি একটি আশীর্বাদ। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা, আজ এই পর্যন্তই।